নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি সেই টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন প্রত্যেক দিনের কাজগুলো আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের টিপস দেখে নিই। আমরা যখন প্রদীপ জ্বালাই নর্মাল কি করি, প্রদীপটাকে দেখুন, এই যে প্রদীপের যে বাতিটা থাকে সেটাকে এইভাবেই রাখি। আর এইভাবে রাখলে দেখবেন প্রদীপের যেখানে বাতিটা থাকে সেই জায়গাটা না কালো হয়ে যায়। এতে আমাদের প্রদীপটা খুব তাড়াতাড়ি নোংরা হয়, পরিষ্কার করতে আবার অনেকটা সময় নষ্ট করতে হয়। তাই একটি সেফটি পিন নিয়ে নিন। প্রদীপটার যে বাতি বা সলতেটা আপনারা ব্যবহার করছেন সেটা সেফটি পিনের মাঝখানে যে ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেবেন। সেফটি পিনটাকে সোজা করে নিতে হবে। আর দেখুন এইভাবে বাতিটাকে যদি ঠিক আপনারা মাঝখানে রাখেন, তারপর প্রদীপটা জ্বালান, তাহলে দেখবেন আপনাদের প্রদীপটাও খুব সুন্দরভাবে জ্বলতে থাকবে। আর প্রদীপের যে জায়গাটায় নোংরা হয়ে যায়, মানে সলতেটা থাকে, কালো হয়ে যায়, সেই কালোও হবে না, এমনকি পরিষ্কার থাকবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন আপনারাও। নেল পালিশ তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় কি হয়, নেল পালিশ ব্যবহার করার পর এতটাই টাইট করে আমরা আটকাই, সহজে কিন্তু আর এর ঢাকনাটা খোলাই যায় না। আমাদের অনেকটা সময় ধরে টানাটানি করতে লাগে, তাই খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই অনেক সময় কি হয়, শুকিয়েও যায়। এইভাবে যখন নেল পালিশটা পরি, নেল পালিশে অতিরিক্ত উঠে গেলে কাচিয়ে নিই, আর প্যাচের মধ্যে নেল পালিশ লেগে যায়। তাই আপনারা নেল পালিশ ব্যবহার করার পর সামান্য একটু ভ্যাসলিন নেল পালিশের যে প্যাচ আছে প্যাচের জায়গাটায় লাগিয়ে নেবেন, অতিরিক্ত নয়। আর প্রত্যেকবার ব্যবহার করতে হবে না, একবার লাগালেই হয়ে যাবে। এইভাবে আপনারা লাগিয়ে রাখলে কি হবে, প্যাচটা খুব টাইটভাবে আটকাবে, সহজে খুলবে না। এমনকি আপনারা অনেক দিন পর্যন্ত নেল পালিশটা ইউজ করতে পারবেন। এই দেখুন টাইটভাবে আটকাচ্ছি, সহজে খুলেও গেল। এখানে আমি রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। থালা বা কিচেন স্ল্যাপের ওপর এইভাবে রুটি তৈরি করা লেচিটাকে আপনারা নিয়ে নিন। তারপর দেখুন এখানে আমি একটি গ্লাস নিয়েছি। কোনো ডিজাইনযুক্ত গ্লাস নিলে হবে না, একদম প্লেন গ্লাস নেবেন। প্লেন গ্লাসের সাহায্যে এইভাবে দেখুন আমি এখানে রুটিটাকে বেলে নিচ্ছি। এইভাবে আমার রুটিটা কত সুন্দর দেখুন বেলা হয়ে যাচ্ছে। অনেক সময় ব্যালন চাকি আমরা ধুয়ে দিই, শুকায় না। সেক্ষেত্রে এই টিপসটি ফলো করতে পারেন, বা হাতের কাছে যদি ব্যালন চাকি নাও থাকে তাও আপনারা ব্যালন চাকি ছাড়াই খুব সহজে রুটি তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা যতটা বড় পাতলা করতে চান সহজেই রুটি তৈরি করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার আমরা ব্যবহার করি, কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকে এই ধরনের গ্রেটার। অনেক সময় দেখা যায় গ্রেটারের ধারটা চলে যায়, ঠিকঠাক মতো গ্রেট করলে গ্রেট হতে চায় না। তাই কিভাবে গ্রেটারের ধারটা ফিরিয়ে আনতে পারবো, নোংরাটাও দূর করতে পারবো, এর জন্য সামান্য পরিমাণে একটু টুথপেস্ট আমি নিয়ে নিচ্ছি। তারপর আমাদের বাড়িতে যে নেল পালিশের শিশি থাকে তার নিচের দিকটা দেখবেন প্লেন হয়, সেটা দিয়ে এইভাবে একটু ঘষতে থাকবো। কিছু সময় ঘষলেই নেল পালিশের শিশির কারণে দেখবেন খুব সহজেই গ্রেটারের ধারটাও ফিরে আসবে, নোংরাটাও উঠে যাবে। জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আটা মাখা নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের আটা মাখা থাকে বা না থাকলে আপনারা একটু সঙ্গে সঙ্গে জল দিয়ে আটাটাকে মেখে নিন। কোনো রকম নুন টুন নয়, এরকম নরম করে মেখে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় তেল ছিটে আসে, মাছ বা কিছু ভাজতে গেলে আমাদের হাতে ফোস্কা পড়ে যায়, সেই ক্ষেত্রে ভীষণ জ্বালা করতে থাকে। তাই সঙ্গে সঙ্গে আপনারা এই কাজটি করুন। যেখানে তেল ছিটে এসে জ্বালা করছে, ফোস্কা পড়ে যাচ্ছে, এই যে আটাটা আমরা মধ্যে টুথপেস্ট লাগিয়ে নিলাম, সেই যেখানে তেলটা ছিটে এসছে বা ছ্যাঁকা লেগেছে সেই জায়গায় এইভাবে আটাটা লাগিয়ে দিন। এই দেখুন আমি এইভাবে আটাটা কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। আর এইভাবে লাগানো থাকলে জায়গাটায় ফোস্কা পড়বে না, জায়গাটাও ঠান্ডা অনুভূত হবে, এমনকি জ্বালাও কমে যাবে। আপনারা কখনো এইভাবে মিক্সার জারের মধ্যে তেল দিয়ে দেখেছেন? কেন আমরা মিক্সার জারের মধ্যে তেল দেব চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেকে মিক্সার জার ব্যবহার করি কোনো কিছু পেস্ট করার জন্য বা মশলা করার জন্য। অনেক সময় কি হয়, মিক্সার জার অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ধারটা চলে যায়, বা জল দিয়ে ধোয়ার পর আমরা কি করি, এটাকে উপুর করে রেখে দিই। আর এইভাবে উপুর করে রাখলে ব্লেডের গায়ে জল থাকে, যার কারণে ব্লেডটা জং ধরে যায়। আমাদের কিছুদিন পর মিক্সার জার আবার নতুন করে কিনতে লাগে, অনেকটা টাকা খরচা হয়। তাই যখনই আপনারা মিক্সার জারে কোনো কাজ করবেন জল দিয়ে ধোয়ার পর সামান্য তেল লাগিয়ে নিন সামনে পেছনে দুদিকেই, তাহলে দেখবেন মিক্সার জারের ব্লেডটায় ধার কমবে না, জং ধরবে না, অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন, নষ্ট হবে না।
ছাতা আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, এই যে আমাদের ছাতার যে কভারটা সেটা দেখা যায় নষ্ট হয়ে যায়। আর ছাতার কভার নষ্ট হয়ে গেলে ছাতাটাকে আমরা দেখুন এইভাবে রেখে দিলে ধুলো ময়লা পড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ছাতাটাও দেখা যায় নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে ছাতাও নোংরা হবে না, আর ছাতার কভারও যদি আপনাদের হারিয়ে যায়, ছাতাও একদম খুব সুন্দরভাবে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এর জন্য দেখুন, সবার প্রথমে যদি নোংরা লেগে থাকে ছাতাটাকে পরিষ্কার করে নিন, তারপর ভালো করে এইভাবে ছাতাটাকে আপনারা আটকে নিন। ছাতাটাকে আটকে নেওয়ার পর আমাদের একটি ছোট্ট কাজ করতে হবে, তাহলেই ছাতার কভার ছাড়াও ছাতা আমাদের গোছানোও থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এখানে দেখুন কি করছি আমি, ছাতাটাকে গুছিয়ে নিলাম। আমাদের বাড়িতে পুরনো অনেক মোজা থাকে, এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো মোজা। ছাতার মধ্যে আমি এইভাবে পুরনো মোজাটাকে পরিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কভারের মতো হয়ে গেল, ছাতার মধ্যে ধুলো ময়লাও লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে। কুমড়ো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, অনেক সময় অনেকটা পরিমাণ কুমড়ো নিয়ে আসি, কেটে আমরা দেখা যায় কিছুটা রান্না করি, বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু কুমড়ো ফ্রিজের মধ্যে রেখে দিলেও বেশি দিন ভালো থাকে না, কাটা অংশ থেকে কালো হয়ে যায়, না হয় পচতে শুরু করে। আবার কালো হয়ে গেলে, শুকিয়ে গেলে বেশ কিছুটা অংশ রান্না করার সময় কেটে ফেলে দিতে লাগে। তাই কুমড়ো যদি আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতেই চান, কাটা অংশে সামান্য পরিমাণ একটু তেল আপনারা এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিন। তেল লাগিয়ে রাখলে দেখবেন জায়গাটায় তেলের একটি লেয়ার পড়ে যাবে, যার কারণে আপনাদের কুমড়ো কখনোই কালো হবে না, এমনকি পচবেও না। মশার উৎপাতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি, আর মশা তাড়ানোর জন্য বাড়ি থেকে নানা রকম বাজার থেকে কেমিক্যালযুক্ত জিনিস কিনে নিয়ে আসি, ওষুধ, স্প্রে, ধূপকাঠি কিনে নিয়ে আসি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। ক্যান্সার, এমনকি হাঁপানি, অ্যালার্জির মতো রোগ ব্যাধিও হয়। আর ঘরোয়া উপায়ে যদি আমরা মশা না তাড়াই, তাহলেও দেখা যাবে ডেঙ্গুর মতো রোগ ব্যাধি হবে। তাই খুব সহজেই ঘরোয়া উপায়েই আমরা মশা তাড়াতে পারবো, ডেঙ্গু হবে না, আর নানা রকম ক্যান্সারের মতো রোগ ব্যাধিও শরীরে বাসা বাঁধবে না। কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজে মশা তাড়িয়ে ফেলতে পারবো, চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি মোমবাতি আমরা ব্যবহার করেই থাকি। এখানে আমি নিয়ে নিয়েছি মোম, গ্রেটারের সাহায্যে এখানে আমি মোমটাকে খুব ভালো করে এইভাবে দেখুন গ্রেট করে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের মোমটাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে গ্রেট করেই নিতে হবে। মোমের সঙ্গে আরও কিছু জিনিস ইউজ করব, যাতে আমাদের বাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি চলে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো মোম নিয়ে নিয়েছি গ্রেট করে। এবার একটি আমি পুরনো বাটি নিয়ে নিচ্ছি, যে বাটিটা আমি অন্য কাজে ব্যবহার করি না, সেই বাটির মধ্যে মোমটা গ্রেট করে দিয়ে দিলাম। মোমের সঙ্গে এখানে আমি নিয়ে নেব 2 চামচ পরিমাণ মতো সরিষার তেল। সর্ষের তেল আর মোমটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে দুটো জিনিসকেই। দেখুন আমি এখানে খুব সুন্দর করে দুটো জিনিসকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটি দুটি জিনিস ব্যবহার করব, যেটা একেবারে প্রাকৃতিক। আর এইভাবে প্রাকৃতিক উপায়ে মশা তাড়ালে দেখবেন বাড়িতে একটিও মশা থাকবে না আপনাদের, আমি গ্যারান্টি দিয়ে বলছি। সবার প্রথমে কি করব, গ্যাসটাকে অন করে লো ফ্লেমে আমাদের এই মোমের বাটিটাকে বসাতে হবে। কিছু সময় 1-2 সেকেন্ডের মধ্যেই দেখবেন মোমটা ধীরে ধীরে গলতে শুরু করেছে, এমনকি তেলের সঙ্গে মিশে যাচ্ছে। যখন পুরোপুরি মোমটা আমাদের একদম লিকুইড হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব, দেখুন, একটা রসুন ভালো করে থেতো করে নিয়েছি, যাতে রসুনের গন্ধটা ভালোভাবে বের হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা মতো লবঙ্গ। লবঙ্গও কিন্তু গন্ধটা ভীষণ স্ট্রং হয়, যেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে। এরপর আমাদের যখন লবঙ্গ আর রসুনটা খুব ভালোভাবে তেলের মধ্যে থেকে মিশবে, দেখবেন একটি সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে, তখনই বুঝতে হবে যে এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আরও একটি জিনিস মেশাবো, এটা যখন গরম থাকবে, গরম থাকা অবস্থাতেই কিন্তু মেশাতে হবে। এখানে আমি সবার প্রথমে এই যে লবঙ্গগুলো দিয়েছি, এটার থেকে তুলে নিচ্ছি, রসুনের কোয়াটাকেও তুলে নিচ্ছি। এর মধ্যে আমাদের মেশাতে হবে ভিক্স। ভিক্সের গন্ধটাও ভীষণ স্ট্রং হয়, এমনকি মশা তাড়াতেও ভিক্স কিন্তু ভীষণ সাহায্য করে। সামান্য পরিমাণ এখানে আমি ভিক্স দিয়ে দিচ্ছি, আর ভিক্সটাই গরম অবস্থাতে দিতে হবে, যাতে ভালোভাবে মেশে। ভিক্স দিয়ে খুব ভালো করে এইভাবে আমরা নাড়াচাড়া করে নেব। এই যে উপকরণগুলো ব্যবহার করলাম, দেখুন সবগুলোই কিন্তু প্রাকৃতিক, আর এটা মশা তাড়াতে 100% কাজ দেবে। এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি, তুলোটাকে এইভাবে আমি গোল সলতে মতো তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে অনেকটা পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন, এটা কিন্তু সহজে নষ্ট হয় না, আর এটাকে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন।
যখনই ঘরে মশার উৎপাত হবে তখনই এটাকে আপনারা জ্বালিয়ে নিতে পারবেন। কি করতে হবে দেখুন, সলতে দুটো এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দুটো প্রদীপ নিয়ে নিয়েছি। প্রদীপের মাঝখানে আমি সলতে দুটোকে এইভাবে দিয়ে দিচ্ছি, আর যে মিশ্রণটা তৈরি করলাম এইভাবে আমি সলতের ওপরে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনাদের পুরনো প্রদীপ না থাকলে কোনো স্টিলের বাটিতেও আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে আমাদের সলতের মধ্যে মিশ্রণটা দিয়ে কিছু সময় রেখে দিলেই মানে 5-6 মিনিট একদম জমাট বেঁধে যাবে। এখানে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন এই যে একেবারে জমাট বেঁধে গেছে। এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব যাতে বাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি চলে যায়। যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে তখন আপনারা এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে নিন। দেখুন আমি এই প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর এই প্রদীপটা জ্বালানোর পর আমাদের কি করতে হবে, প্রদীপটা পুরো ঘরে সব জায়গায় দেখাতে হবে। সব জায়গায় আপনারা প্রদীপটা দেখান। এতে কি হবে, প্রদীপের মধ্যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি তার যে গন্ধটা সেটা পুরো ঘরের মধ্যে ছড়াবে, যার ফলে দেখবেন প্রাকৃতিক উপায়ে আপনারা খুব সহজেই ঘর থেকে কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। ঘরে যদি ছোট বাচ্চা থাকে কি করবেন, বাচ্চার ঘরে কোথাও কোনায় এইভাবে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা কিছু সময়ের জন্য রেখে দিন। দেখবেন এই যে প্রদীপটা জ্বলছে শিখার থেকে কিন্তু গন্ধটা বের হচ্ছে, লবঙ্গ এমনকি রসুন ভিক্সের, যার কারণে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যেতে সাহায্য করে। তাই এই ঘরোয়া রেমেডিটি একবার আপনারা ট্রাই করে দেখুন। আশা করছি দারুণ উপকার পাবেন। বাড়ি থেকে মশাকে পুরোপুরি তাড়িয়ে ফেলতে পারবেন। অনেকটা টাকা পয়সা খরচা হবে না, শরীরেও ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধবে না। রসুন তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায়। এর জন্য ছোট্ট সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। রসুনটাকে কি করবেন, এই দেখুন আমরা অনেক সময় রসুনটাকে দেখা যায় খোসা ছাড়াই, বা এই যে রসুনটা বা আমরা কোনো স্যুপে দিই, এর জন্য আমাদের রসুনটাকে না ছোট ছোট পিস পিস করতে লাগে। তা রসুনটাকে আপনারা যদি খোসা ছাড়াতেও চান হালকা একটু চাপ দেবেন, খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন রসুনটা ফেটে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন কোনো কিছুই নয়, আপনারা রসুনটা দিয়ে এইভাবে আমি ছুরি দিয়ে হালকা একটু চাপ দিচ্ছি। হালকা চাপ দিলে এই দেখুন রসুনের খোসাটা কত সহজেই এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। এমনকি অনেকটা সময় নষ্ট করে আমাদের রসুন ছাড়ানোর প্রয়োজন পড়ছে না। এইভাবে কিন্তু আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এই ধরনের থালা বাটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কি হয়, এই যে এই স্টিলের ডিজাইন করা বাটিগুলোর দেখা যায় ডিজাইনের ভেতরে ভেতরে একটা নোংরা জমতে জমতে কালো একটা স্তর পড়ে যায়। নর্মালভাবে আমরা যখন থালা বাসন মাজি এটা কিন্তু নর্মাল থালা বাসন মাজলেও পরিষ্কার হয় না স্কচব্রাইটের সাহায্যে। তাই আপনাদের হাতে যখন সময় থাকবে তখন কি করবেন, একটি সেফটি পিন নিয়ে নেবেন। বাটিটাকে বা থালা যাই হোক এরকম স্টিলের ডিজাইনের পাত্রের মধ্যে যদি নোংরা জমে যায় একটু ভিজিয়ে রাখবেন। তারপর আপনারা যদি এইভাবে একটি সেফটি পিনের সাহায্যে কিছু সময়ের জন্য একটুখানি ঘষে নিতে পারেন, এই দেখুন যে নোংরাগুলো জমে থাকে না এই ডিজাইনের মধ্যে, সেই নোংরাগুলো খুব সহজেই উঠে যাবে। এইগুলোকেই কিন্তু আপনারা স্কচব্রাইটের সাহায্যেও তুলতে পারবেন না। তাই এইরকম একটি সেফটি পিনের সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। আপনাদের বাসনও পরিষ্কার হবে, ব্যাকটেরিয়া জীবাণু সেই সব জায়গায় বাসা বাঁধতে পারবে না। দেখুন এইভাবেই মানে কতটা নোংরা আমি পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছেন। যে কোনো বাসন হোক আপনাদের এই যে নিচের দিকে নোংরা জমে গেছে এটাকে ওইভাবে পরিষ্কার করব। আমরা প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি ভাত, কিন্তু অনেক সময় যে ভাত আমরা রান্না করে খেয়ে থাকি তাড়াহুড়োতে দেখা যায় চাল ধুই 1 থেকে 2 বার, কিন্তু এতে চালের মধ্যে যে পালিশ করার সময় কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা কিন্তু চালের মধ্যেই থেকে যায়। এর ফলে ভাত খাওয়ার পর সেই ভাত খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই আপনারা যখনই চালটা ধোবেন এই ছোট্ট টিপসটি ফলো করবেন আর কম অসুস্থ হবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, আর এই চালের মধ্যে নুনটা দিয়ে দেব। আর এই নুন জলে চালটাকে আমরা ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। তাহলে কি হবে, চালের মধ্যে যত রকম পালিশ করার সময় কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কেমিক্যালগুলো চলে যাবে, আর তারপর দেখবেন আপনাদের শরীর কম অসুস্থ হবে। কারণ আমরা অনেকেই জানি না আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু বারবার আমরা শরীর অসুস্থ
ভুগে থাকি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক তালা থাকে, দেখা যায় তালাটার হয়তো চাবি নষ্ট হয়ে গেছে, ব্যবহার করি না। আমরা যখন আটা চালি অনেক সময় দেখা যায় আটার মধ্যে বড় বড় মানে দলা থাকে, এমনকি সেই দলাগুলোকে মানে ভাঙতে অনেক সময় লাগে আটাটা চালতে। তা আপনারা এই ধরনের একটি তালা নিয়ে নিতে পারেন। তালা দিয়ে একটু ঘষলেই দেখবেন আটার মধ্যে যে বড় বড় দলাটা থাকে না, সেই দলাটা খুব সহজেই আপনাদের ভেঙে যাবে। এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আটাটাও চালা হবে, আর হাত দিয়ে নাড়াচাড়া করে আটা চালতে গেলে সময়ও লাগে। আরও একটি অসুবিধা যেটা হয়, দেখবেন যে আমাদের জায়গাটা না অনেক সময় নোংরা হয়ে যায়, সেই নোংরাটাও কিন্তু হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারা দেখতে পারেন। পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় আমরা যে পেঁয়াজ কাটি, দেখা যায় ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে যায়, বা ছোট বাচ্চারা থাকে নানা রকম রান্না করে থাকে, বাড়িতে হয়তো বড়রা কেউ থাকে না, তখন না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সহজেই পেঁয়াজ কেটে নিতে পারবেন, হাত কাটবে না। কারণ বাচ্চাদেরকে আপনারা এই টিপসটি শেখাতে পারেন। একটি কাঁটা চামচ নিয়ে নিন, কাঁটা চামচটাকে দিয়ে এইভাবে পেঁয়াজের গায়ে আটকে নিন। তারপর আপনারা এইভাবে যত ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে চান কাটতে পারবেন, কোনোভাবেই হাত কাটবে না। দেখুন, কারণ হাতের আঙুলটা আমার অনেকটা দূরে রয়েছে, আর এইভাবে পেঁয়াজ কাটলে খুব সহজেই পেঁয়াজটাও কাটা হয়ে যাবে। দেখুন, যখন সামনের অংশ কাটা হয়ে যাবে তখন কি করতে হবে, আবার এই কাঁটা চামচটাকে পেছনের দিকটায় এইভাবে গেঁথে নিতে হবে, তারপর কাটতে হবে। যারা নতুন গৃহিণী বা যারা ছোট বাচ্চারা বাড়িতে হয়তো রয়েছে, তাদেরকে আপনারা এই টিপসটি শেখাতে পারেন। দেখবেন কোনোভাবেই হাত কিন্তু কাটবে না, আর খুব সুন্দরভাবেই এখানে পেঁয়াজটা কাটা হয়ে যাবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন। আমরা অনেক সময় তরকারিতে দেখা যায় আলুর মানে ব্যবহার করে থাকি, আর আলু রান্না করার আগে দেখা যায় আলুর মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে থাকি। কিন্তু সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় আলু ভাজতে না আমাদের অনেকটা তেলের প্রয়োজন হয়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করবেন, এতে দেখবেন তেলের পরিমাণটাও কম লাগবে, মানে কম তেলে আলুটা ভাজা হয়ে যাবে। রান্না করার মিনিমাম 10 মিনিট আগে আলুটার মধ্যে এইভাবে নুন হলুদ মেখে রাখবেন। এতে কি হবে, নুনটাও আলুর মধ্যে ঢুকবে, আর খুব কম তেলে আলুটা ভাজা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আলুটা দেখবেন আপনাদের সেদ্ধ হবে। আমরা এই ধরনের যে কৌটো কাঠির মধ্যে দেখা যায় আমাদের প্রয়োজনীয় জিনিস রেখে থাকি, বিশেষ করে গুড়। এই যে গুড় রাখলে কি হয়, এইভাবে পলিথিনের মধ্যে বেশি দিন কিন্তু ভালো থাকে না। দেখা যায় গুড়ের মধ্যে না ভেজা ভাব চলে আসে, এমনকি গুড়টা খুব তাড়াতাড়ি গলতে শুরু করে আর নষ্ট হয়ে যায়। একটা গুড় থেকে ভীষণ বাজে দুর্গন্ধও হয়ে যায়। তাই গুড় কিভাবে রাখলে সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এর জন্য কোনো কিচ্ছু না, একটি ছোট্ট টিপস আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ। আপনারা খবরের কাগজ বা টিস্যু পেপার নিয়ে নেবেন। তারপর কি করতে হবে, আমাদের যে গুড়টা রয়েছে না, গুড়টাকে আমরা কি করব, এই যে খবরের কাগজের মধ্যে এইভাবে মুড়ে রাখবো। টিস্যু পেপারও নিতে পারেন, এতে কি হবে, গুড়টা শুকনো থাকবে, গুড়টার মধ্যে ভেজা ভাব আসবে না, আর গুড় থেকে যে বাজে একটা দুর্গন্ধ বের হয় ভেজা হওয়ার পর, সেই দুর্গন্ধটাও দেখবেন হবে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় থাকে, শাড়ি থাকে, অনেক সময় দেখা যায় এই ধরনের শাড়িগুলোতে না জরির কাজ করা থাকে। আর এই ধরনের এই যে জরির কাজ করা যেগুলোতে থাকে, এইগুলোতে দেখা যায় অনেক সময় দাগ লাগে। আমরা লন্ড্রিতে দিলে অনেকটা টাকা খরচা হয়, বাড়িতেই দেখা যায় আমরা হয়তো সেই দাগটা তোলার জন্য এই ধরনের ব্রাশ দিয়ে ঘষে থাকি। আর এই ধরনের ব্রাশ দিয়ে ঘষলে সমস্যাটা কি হয়, এই যে জরির কাজ করা থাকে না, দেখা যায় এই জরির কাজগুলো নষ্ট হয়ে যায়, পাথর বা স্টোন থাকলে সেগুলো উঠে যায়, কারণ ব্রাশে না খুব ধার থাকে। তাই আপনারা এই ধরনের একটি পুরনো মোজা নিয়ে নিন। পুরনো মোজাটাকে আমরা কি করব, এইভাবে মোজার মধ্যে ব্রাশটাকে পরিয়ে নেব। তারপর আমরা যদি এই ধরনের দামি জামা কাপড়গুলো বাড়িতে ব্রাশ দিয়েও কাচি, দাগও উঠে যাবে, পরিষ্কারও হবে, আর আমাদের এই যে জামা কাপড়গুলো নষ্টও হবে না, আর লন্ড্রিতে যে অতিরিক্ত টাকাও আমাদের খরচা হতো, সেই টাকাটাও কিন্তু খরচা হবে না। ভালো লাগলে আমরা যখন ট্রাই করবেন। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো মোজা থাকে। এখানে দেখুন আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি। এবার কি করব, মোজার মধ্যে একটি চিরুনি পরিয়ে নিলাম। আমাদের কি করতে হবে, মোজাটাকে সবার প্রথমে ভালো করে জল দিয়ে
ধুয়ে নিতে হবে। আপনারা এইভাবে মোজাটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে সিঁড়ি থাকে সে সিমেন্টের সিঁড়িই হোক বা নর্মাল সিঁড়ি, অনেক সময় দেখা যায় এই যে সিঁড়িতে না কোনার দিকে প্রচুর পরিমাণে নোংরা জমে। নর্মালভাবে জল দিয়ে পরিষ্কার করলেও সেগুলো কিন্তু পরিষ্কার হতে চায় না। তাই আপনারা সামান্য পরিমাণ একটু এইভাবে হারপিক দিয়ে দিন। এই যে চিরুনির মধ্যে মোজা পরিয়ে নিয়েছিলাম, এটাতে একটুখানি ডললে এই যে কোনায় যে নোংরাগুলো জমে না, সেই নোংরাগুলো দেখবেন খুব সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এমনকি আপনাদের প্রত্যেক দিন করতে হবে না, মাসে একদিন করে করলেই দেখবেন আপনাদের ঘরের মেঝে নতুনের মতো থাকবে। অনেক সময় দেখা যায় আমরা এইভাবে হাত দিয়ে ঘর মুছি, হাত দিয়ে ঘর মুছতে গেলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে। তাই কোনো রকম মপ কেনার প্রয়োজন নেই, হাত দিয়েও ঘর মুছতে হবে না। ছোট্ট যদি এই কাজটি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, কি করতে হবে দেখুন। আমাদের বাড়িতে যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, এরকম একটি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিন। তার উপর আপনারা যেটা দিয়ে ঘর মুছুন কাপড়টা রেখে একটি লাঠি ঢুকিয়ে দিন, দেখবেন টাইটভাবে আটকে থাকবে, এটা খুলে যাবে না। এটার সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারবো। আর এই দেখুন, এইভাবে যদি আমরা ঘর মুছি তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করবে না, টাকা খরচ করে মফও কিনতে লাগবে না। আর আমাদের যেখানে হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও কিন্তু আমরা খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারবো। ভালো লাগলে ছোট ছোট টিপস ট্রাই করবেন। অনেক সময় আমরা যে মিক্সারে মশলা করে থাকি, সমস্যাটা কি হয়, এই মিক্সারের ঢাকনাটা ঢেলা হয়ে যায়, মশলা করতে গেলে দেখা যায় মশলা বের হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি গার্ডার। কি করব, এই যে ঢাকনার রাবারের ওপর এইভাবে আমি গার্ডারটাকে লাগিয়ে দেব। তারপর যদি আমরা মশলা করি, এই ঢাকনাটা লুজ থাকবে না, টাইট থাকবে, মশলা বের হবে না, আর সুন্দরভাবে মশলাও পেস্ট হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন। কোথাও ঘুরতে যাই, এই ধরনের যে আমাদের বাড়িতে কানের দুল বা দেখা যায় চেন, এগুলোকে সঙ্গে নিয়ে যাই, বা দেখা যায় আমাদের কানের দুল, চেন, এই সোনার জিনিসই হোক বা সিটি গোল্ড, এখানে সেখানে রাখলে এগুলো কিন্তু হারিয়েও যায়, রঙও নষ্ট হয়ে যায়, এমনকি যখন আমাদের পরার প্রয়োজন তখন দেখা যায় খুঁজে পাই না। তাই আমাদের বাড়িতে দেখবেন এই ধরনের যে চশমার বক্স, এই ধরনের চশমার বক্স কিন্তু অনেক থাকে। দেখা যায় হয়তো চশমাটা নষ্ট হয়ে গেছে, বক্সটা আর ব্যবহার করা হয় না। তো এই ধরনের বক্সগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। আমাদের বাড়িতে যে সোনার জিনিস বা নর্মাল সিটি গোল্ডের জিনিস আমরা যদি এইভাবে রেখে দিই, দেখুন জিনিসগুলো কিন্তু গোছানো থাকবে সব, তাই না? আর সোনার জিনিসও যদি হয় তাহলে একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, হারাবে না। আরও যেটি সমস্যা হবে না, এটাই ঢাকনা দেওয়া আছে। সিটি গোল্ডের জিনিসও যদি হয় ধুলো ময়লাও পড়বে না, একদম খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে গোছানো থাকবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে। পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খাবার সোডা। আর যে জলটা নিয়েছি সেই জলটা অবশ্যই গরম জল কিন্তু নিতে হবে। আমাদের বাড়িতে যে রেগুলার আমরা ব্রাশগুলো ব্যবহার করি না, অনেক সময় দেখা যায় ব্রাশের মধ্যে নানা রকম জীবাণু, ব্যাকটেরিয়া কিন্তু বাসা বাঁধতে শুরু করে। তাই এই ধরনের নুন, খাবার সোডার জলের মধ্যে আপনারা ব্রাশগুলোকে মাসে একদিন এইভাবে ডুবিয়ে রাখুন 10 মিনিটের জন্য। 10 মিনিট ডুবিয়ে রাখলেই দেখবেন যে নোংরা, জীবাণু, ব্যাকটেরিয়া আছে খুব সহজেই চলে যাবে। দাঁতে যে ইনফেকশন হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, সেই সমস্যাটাও দূর হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, নর্মাল জল। জলের মধ্যে নুন আর কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম এখানে উজালা। নুন আর উজালা দিয়ে খুব ভালো করে আমাদের জলটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। কেন আমরা নুন উজালা দিলাম চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের সাদা জামা কাপড়ে উজালা দিই, অনেক সময় দেখা যায় নীল ছোপ ছোপ দাগ পড়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই জলের মধ্যে আগে যদি আপনারা এইভাবে নুন একটু মিশিয়ে তারপর উজালাটাকে ভালো করে মিশিয়ে নেন, তাহলে দেখবেন সাদা জামা কাপড়ে উজালার ছোপ ছোপ দাগ হবে না, আর সাদা জামা কাপড় উজ্জ্বল ভাব ফুটে উঠবে। আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা কিন্তু এই ধরনের ব্রাশগুলো আমাদের সঙ্গে করে নিয়ে যেতে লাগে। কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই ধরনের ব্রাশগুলো যখন আমরা একসঙ্গে জড়িয়ে পেঁচিয়ে নিয়ে যাই, ব্রাশের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, জীবাণু থাকে, যার কারণে দেখা যায় একটি ব্রাশ আরেকটি ব্রাশের গায়ে লাগে, এর ফলে সংক্রমণ হয়। আর ব্রাশগুলো দিয়ে আমরা দাঁত মাজলে অনেক সময় দেখা যায় আমাদের দাঁতেও ইনফেকশন হয়ে যায়। তাই এই ধরনের পলিথিনের মধ্যেই তো নেব, একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে হবে। দেখুন, একটি ব্রাশ নেওয়ার পর আমাদের পলিথিনটাকে এইভাবে ফোল্ড করতে হবে। তারপর আরও একটি ব্রাশ নিয়ে নেব,
তারপর আবারও একটি ফোল্ড করব। এতে কি হবে, একসঙ্গে আমরা সবগুলো ব্রাশ নিতে পারবো, কিন্তু একসঙ্গে সবগুলো ব্রাশ নেওয়ার পরেও দেখবেন আপনাদের কিন্তু একটি ব্রাশের সঙ্গে আরও একটি ব্রাশ গায়ে গায়ে লাগবে না। এর ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ারও সম্ভাবনা থাকবে না। এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় ব্যাগের মধ্যে কিন্তু ক্যারি করতে পারেন। এখানে একটি গার্ডার আমি টাইট করে লাগিয়ে নিচ্ছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগাতে পারেন আপনারাও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মশার উৎপাতে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি, আর দেখা যায় গরমকাল পড়তে না পড়তেই মশার উৎপাত ভীষণ বেড়ে যায়। আমাদের ঘর বাড়িতে মশা এতটা পরিমাণ ভরে যায় যে মশা তাড়ানোর জন্য নানা রকম কেমিক্যালযুক্ত জিনিস নিয়ে আসি, যেগুলো ব্যবহার করার ফলে আমাদের রোগ ব্যাধি বাসা বাঁধে। মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো রোগ হয়। তাই খুব ঘরোয়া সহজেই আমরা ঘরোয়া উপায় অ্যাপ্লাই করেই বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে লাগবে না, অনেকটা টাকা পয়সাও খরচ করতে হবে না। এখানে দেখুন কি করতে হবে। আমি নিয়ে নিয়েছি মোম। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে এই ধরনের মোম থাকে, এই মোম সামান্য পরিমাণ আমি এখানে একটি পাত্রের মধ্যে গ্রেট করে নিয়ে নিলাম। আমি এখানে 1 চামচ পরিমাণ মতো মোম গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার একটি আরেকটা পাত্রের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কোয়া পরিমাণ রসুন। রসুনের গন্ধটা ভীষণ স্ট্রং হয় আর মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। খোসা সমেতই আমি এখানে রসুনটাকে ভালো করে গ্রেট করে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা আরও কিছু জিনিস দেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি লবঙ্গ। যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস কিন্তু প্রাকৃতিক, এমনকি আমাদের ঘরে সব সময়ই থাকে। লবঙ্গর গন্ধ মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। লবঙ্গটাকে এইভাবে আমাদের খুব ভালো করে একটু থেতো করে নিতে হবে, যাতে গন্ধটা খুব ভালোভাবে বের হয়। এই দেখুন লবঙ্গটা আমি থেতো করে নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা নিম পাতা গুঁড়ো করে রেখে দিয়েছি। রোজ রোজ আপনাদের তৈরি করতে হবে না, আপনারা এইভাবে জিনিসটা অনেকটা পরিমাণ তৈরি করে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন তখন ব্যবহার করবেন। আমি নিম পাতা রোদে শুকনো করে গুঁড়ো করে রেখে দিয়েছি। আমি প্রত্যেক দিন জ্বালানোর জন্য ব্যবহার করি। বেশ কিছুটা নিম পাতা গুঁড়োও দিয়ে দিচ্ছি। এরপর এই যে উপকরণগুলো দিলাম, সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এখানে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এই নিম পাতা মশা তাড়াতে সাহায্য করে, ব্যাকটেরিয়া জীবাণুকেও ধ্বংস করতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা সরিষার তেলের পরিবর্তে নিমের তেল কিংবা অন্যান্য যে ভেষজ তেল হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। এই সরিষার তেল দিয়েও সব উপকরণ খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এটা 100% কাজ দেবে। মশা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে এই মিশ্রণটা যদি ব্যবহার করেন। এখানে আমি নিয়ে নিচ্ছি ভ্যাসলিন সামান্য পরিমাণ। এই দেখুন, যদি বেশি পরিমাণে মিশ্রণটা তৈরি করে রাখেন এটা নষ্ট হবে না, রোজ ব্যবহার করতে পারবেন। তাহলে ভ্যাসলিনও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। এই দেখুন, আর সরিষার তেলের পরিমাণটা বেশি কিন্তু দেবেন না। মিশ্রণটা যাতে এরকম শুকনো শুকনোই থাকে সেটা খেয়াল রাখতে হবে। তাই অল্প পরিমাণ তেল এখানে ব্যবহার করবেন। তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে দেখুন সব উপকরণ মিশিয়ে নেব। এবার আমাদের একটি কাজ এখানে করতে হবে। আমাদের এখানে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ তুলো। আমি এখানে তুলোর ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যদি কোনো সুতির কাপড় থাকে, সিনথেটিক কাপড় কিন্তু নয়, সুতির একদম নরম কাপড় নিয়ে নেবেন, সেটাতেও ব্যবহার করতে পারেন। এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, সব উপকরণ কি করব, তুলোটাকে আমাদের ছড়িয়ে নিতে হবে। তারপর তুলোর ঠিক মাঝখানে এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে।
তেল কিন্তু বেশি দেবেন না, আবারও বলছি তেলের পরিমাণটা অল্পই দেবেন, যেহেতু এখানে আমরা মোম ব্যবহার করেছি, আর মোম কিন্তু মশা তাড়াতেও সাহায্য করে। এই দেখুন মাঝখানটায় আমি মিশ্রণটাকে দিয়ে নিলাম। এবার আমরা সলতেটাকে এইভাবে পাকিয়ে নেব। এইভাবে আপনারা পাকিয়ে লম্বা লম্বা করে এইভাবে বেশ কিছুটা পরিমাণ আপনারা তৈরি করে রেখে দিন। 15 দিন 1 মাসের জন্য ব্যবহার করতে পারবেন। রোজ আপনারা ব্যবহার করতে পারবেন। যখন বাড়িতে মশার উৎপাত হবে তখন আপনারা একটি জ্বালালেই দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের ঘরবাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব? আর দেখুন যে জিনিসগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে সব সময় থাকে। বাজার থেকেও যে অনেকটা টাকা পয়সা খরচ করে কিনতে হবে, অনেকটা টাকা খরচ হবে, তা কিন্তু নয়। এটা রেডি হয়ে গেছে আমার। এই ধরনের যে প্রদীপ থাকে, প্রদীপ নিয়ে নিতে পারেন, কিংবা আমাদের বাড়িতে যে স্টিলের বাটি থাকে পুরনো, সেটা ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের কোনো পাত্র ব্যবহার করবেন না। এই ধরনের কোনো প্রদীপ নিন বা পুরনো কোনো স্টিল জিনিসের ওপর এই ধরনের প্রদীপের মধ্যে সলতেটাকে রেখে দিন। আমি এখানে পুরনো একটি প্রদীপের মধ্যেই সলতেটাকে রেখে দিলাম। এবার আমরা কি করব, এই সলতেটাকে ধরাবো। যখন আপনাদের বাড়িতে মশা উৎপাত বেড়ে যাবে তখনই এটা আপনারা ধরান। সন্ধে হোক কিংবা সকাল, যখনই বাড়িতে মশার উৎপাত হবে আপনারা এই প্রদীপটা জ্বালান। একেবারে প্রাকৃতিক বন্ধুরা, এতে কোনো রকম কেমিক্যাল নেই। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, বয়স্করা কেউ আছে, তাদের দেখবেন মশা মারার তেল কয়েল ধরালে অনেক সময় অ্যালার্জি হয়, শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ বাসা বাঁধতে শুরু করে। তাই ঘরোয়া উপায়েই যদি আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারি তাহলে এই যে রোগগুলো, এমনকি ক্যান্সারের মতো রোগও কিন্তু মশা মারার তেল কয়েল ধূপকাঠি ধরালে হয়। এই প্রাকৃতিক জিনিসটা ব্যবহার করুন, একেবারেই প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতি। মশা 100% চলে যাবে, কারণ এটা যখন আপনারা 5 থেকে 10 মিনিট জ্বালিয়ে রাখবেন, এই যে প্রদীপটার ওপরে একটি শিখা উঠছে দেখতে পাচ্ছেন, এই শিখার মধ্যে কিন্তু আমরা যে জিনিসগুলো দিয়েছি প্রত্যেকটা জিনিসের গন্ধ বের হবে। লবঙ্গ, এখানে আমরা দিয়েছি রসুন, নিম পাতা, যেগুলো মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে। আর যাদের বাড়িতে বাচ্চা আছে, হয়তো বাচ্চারা ঘুমাচ্ছে বা খেলা করছে কোথাও কোনায়, আপনারা এটা জ্বালিয়ে কিছু সময়ের জন্য রেখে দিন। আপনারা 5 মিনিট রাখলেই দেখবেন মশা চলে যাবে। আর এটাকে না তেল আর দেবেন না, কিন্তু এটা পুরোটাই জ্বলতে দিন। পুরোটা জ্বলার পরই দেখবেন এটা যখন নিভে যাবে একটা ধোঁয়া বের হবে, সেটাও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। একেবারে ঘরোয়া একটি রেমেডি। এই দেখুন এটা নিভে গেছে, পুরোটা জ্বলার পর কত সুন্দর একটি ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়াটা কিন্তু কোনো রকম ক্ষতিকর নয়। এই ধোঁয়াটা আপনারা সারা ঘরে একটু দেখিয়ে নিন, দেখবেন কত সহজেই মশারা যে কোনায় কোনায় লুকিয়ে থাকে সেটাও কিন্তু লুকিয়ে থাকতে পারবে না। খুব দ্রুত তাড়াতাড়ি মশারা বাড়ির থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। একেবারে ঘরোয়া প্রাকৃতিক রেমেডি। যদি একটু আপনাদের ইউজফুল মনে হয় আপনারা নিজেরা ট্রাই করে দেখুন। আশা করছি 100% রেজাল্ট ভালো পাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন রেজাল্ট পেলেন। আর এরকমই ধরনের উপকারী ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, আর এখানে কিন্তু অবশ্যই এই ধরনের কোনো প্লাস্টিকের পাত্রই নিতে হবে। কোনো রকম এখানে কিন্তু স্টিলের পাত্র নেবেন না। প্লাস্টিকের পাত্র না হয় কাচের পাত্র নিয়ে নিন। তার মধ্যে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বেকিং সোডা, বা যে খাওয়ার সোডা বলে সেটাকেই। এখানে 1 চামচ বেকিং সোডার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 1 চামচ হারপিক। হারপিক দিচ্ছি বলে এর জন্যই আমি বলেছিলাম স্টিলের পাত্র নেবেন না। স্টিলের পাত্র নিলে সেটা কিন্তু হারপিকের কারণে কালো হয়ে যাবে। হারপিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মিশ্রণটা ফুলে উঠেছে। এবার হারপিক আর এই খাবার সোডাটাকে আমরা খুব সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেব। এখানে কাঠের একটি জিনিস ব্যবহার করেছি মেশানোর জন্য। মিশিয়ে আমাদের এটাকে রেখে দিতে লাগবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট মিশিয়ে এইভাবে রেখে দিলেই দেখবেন মিশ্রণটা আবারও শুকনো হয়ে যাবে। এই দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে কিন্তু মিশ্রণটা। এবার এটার সঙ্গে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা আরও একটি জিনিস মেশাবো, তাহলেই কিন্তু রোজ রোজ যে একটা পরিষ্কার করার ঝামেলা খাটনি, সেটার থেকে আমরা অনেকটাই মুক্তি
পারবো। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য হলুদ নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েও আবার খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু পাতলা করা যাবে না, এরকম শুকনো শুকনোই কিন্তু মিশ্রণটা আমাদের রেডি করতে হবে। দেখুন মিশ্রণটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলের ঢাকনা, কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা থাকে, সেরকমই একটি জিনিস এখানে আমি নিয়ে নিয়েছি। জলের বোতলের একটি ঢাকনা এখানে আমি নিয়ে নিয়েছি। এই ঢাকনার মধ্যে মিশ্রণটা আমি এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এখানে বাকি যে মিশ্রণটা আছে আমি আরও কতগুলো ঢাকনা রেডি করে নেব এইভাবেই। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কোথায়, চলুন তাহলে দেখে নিই। এটাকে আমরা কি করব, একটি পলিথিন নিয়ে নেব। এইভাবে দেখুন আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। আর এই পলিথিনের সাহায্যে এটাকে কি করব, খুব সুন্দর করে আমাদের এইভাবে কভার করে নিতে হবে। পলিথিনের সাহায্যে এটাকে আমি এইভাবে ভালো করে মুড়িয়ে নিচ্ছি আর এক্সট্রা পলিথিনটাকে আমরা কেটে ফেলে দেব। তারপর আমরা কি করব, একটি গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডারের সাহায্যে এখানে আমাদের খুব ভালো করে টাইট করে এটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে নিচ্ছি। এখানে গার্ডারই ব্যবহার করবেন, দড়ি নয়। গার্ডার দেওয়াতে কি সুবিধা হবে চলুন তাহলে আমরা দেখে নিই। এবার একটি সেফটি পিন নিয়ে নিচ্ছি। সেফটি পিনের সাহায্যে এর ওপরে ছোট ছোট করে আমাদের অনেকগুলো এইভাবে ছিদ্র করে দিতে হবে। কোথায় কি কাজে ব্যবহার করব, অনেক সময় পায়খানা পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরেই না নোংরা হয়ে যায়, রোজ রোজ পরিষ্কার করা সম্ভব নয়। এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এটার সাহায্যে আমাদের পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। কি করব, কোমোটের যে ফ্লাশ বক্স রয়েছে, ফ্লাশ বক্সের ঢাকনাটা এখানে আমরা খুলে নিচ্ছি। এই যে মিশ্রণটা তৈরি করেছি, গার্ডার লাগিয়ে নিয়েছিলাম, গার্ডারের সাহায্যে এটা আংটায় আটকে নেব, তাহলে জলের মধ্যে এটা ভাসতে থাকবে না। আর এইভাবে আটকালে দেখবেন যখন জলটা থাকবে জলের সঙ্গে মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে। এমনকি যখনই আমরা কোমোট ইউজ করব, কোমোট ফ্লাশ করার সময় এই মিশ্রণটা বের হবে। এর ফলে হাত না লাগিয়ে আমাদের কোমোটটা দুর্গন্ধমুক্ত, জীবাণুমুক্ত থাকবে। ভালো লাগলে আইডিয়াগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় মাছের আঁশ ছাড়াতে না আমাদের অনেকটা সময় লেগে যায়, ছুরি বটি কিচ্ছু লাগবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের মানে জামা কাপড় কাচার যে ব্রাশ থাকে, পুরনো একটি ব্রাশ থাকলে নিয়ে নিন। পুরনো ব্রাশের এই যে ভেতরের দিকটা দেখবেন ধার থাকে, এটার সাহায্যে আপনারা কি করবেন, এইভাবে উল্টো দিক থেকে ঘষতে থাকবেন। এই দেখুন এইভাবে আমি উল্টো দিক থেকে ঘষতে থাকছি। তাহলে কত দ্রুত তাড়াতাড়ি আমরা এখানে মাছের যে আঁশ থাকে না, ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে যদি আপনারা মাছের আঁশ ছাড়ান, সময় অনেক কম লাগবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের কাজটাও শেষ হয়ে যাবে। এইভাবে আমি দেখুন 10 সেকেন্ডের জন্য মাছটাকে এইভাবে ব্রাশের সাহায্যে একটু ঘষে নিচ্ছে। কত সহজেই এখানে আমার পুরো মাছের আঁশটা উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো রকম ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়ছে না। আমি বলছি না যে আপনারা ব্রাশ দিয়ে জামা কাপড় কাচবেন, সেটা দিয়েই করেন। পুরনো দেখবেন ব্রাশ থাকে যেগুলো ইউজ করতে করতে পুরনো হয়ে গেছে, ব্যবহার করি না, সেটাই আপনারা মাছের আঁশ ছাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। আর মাছ কাটার জন্য এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আমরা যদি এইভাবে মাছ কাটি বা মাছের ডানা, কানকো, লেজ কেটে নিই, তাহলে আমাদের হাত কাটারও প্রয়োজন পড়বে না। যেখানে খুশি আমরা দাঁড়িয়ে বসে মাছ কেটে নিতে পারবো সহজেই। অনেক সময় ছুরি বটি দিয়ে অনেকেই যারা নতুন গৃহিণী মাছ কাটতে গেলে হাত কেটে যায়। এইভাবে যদি আপনারা মাছ কাটেন, কোনো রকমভাবেই আপনাদের হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। দেখুন এখানে আমি কাঁচির সাহায্যে কত সহজে মাছের ডানা, কানকো, লেজ, এমনকি ওপরের দিকের ডানাটাও কেটে পরিষ্কার করে নিলাম। এবার মাছের পেটের ভেতরে যে নোংরাটা আছে সেটাকেও বের করে নেব। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ইউজফুল মনে হয় অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমরা যখন দেখা যায় সবজি কাটি, অনেক সময় আমরা যে ভুলগুলো করি যার কারণে আমাদের নিজেদের কাজটাই অনেকটা পরিমাণ বেড়ে যায়। তাই ছোট্ট এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আমাদের কাজটা কিন্তু অনেকটাই কমে যাবে। সবজি কাটার সময় আমরা মেজোতেই যখন কাটি বা কিচেন স্ল্যাপে এইভাবে খোসাগুলো ছড়িয়ে পড়ে, আবার পরিষ্কার করতে লাগে। তাই যখনই আপনারা সবজি কাটবেন, এরকম ধরনের পলিথিন সবজির সঙ্গে পেয়েই থাকে, এই ধরনের পলিথিন একটি ঝুড়ি বা বড় গামলার মধ্যে আপনারা ভালো করে জড়িয়ে নিন। তারপর আপনারা এই দেখুন খোসাগুলো যখন সবজির কাটবেন এই পলিথিনের ওপরেই ফেলবেন। এতে আপনাদের দুটো সুবিধা হবে, জায়গাটা নোংরা হবে না। আর জায়গাটা নোংরা হলে দেখুন খাটনি করে আবার পরিষ্কার করতে লাগবে, সেটাও হবে না। হাত সবজির খোসাতে দিতেও লাগবে না, তাহলে হাতে কোনো সবজির খোসার দাগ লাগবে না। এই দেখুন সবজিটা কাটা হয়ে গেল, এবার জায়গাটাও পরিষ্কার। পলিথিনটাকে তুলে আমরা ডাস্টবিনে ফেলতে পারবো। আর যদি আপনারা বটিতে সবজি কাটেন, বটির নিচে একটি পলিথিন পেতে নেবেন, তাহলে দেখবেন সবজির খোসাগুলো পলিথিনের ওপরে পড়বে, জায়গাটা পরিষ্কার থাকবে।
শুকনো সবজি যখন আমরা রান্না করি, মানে ঘন্ট বা যে কোনো তরকারি, অনেক সময় শুকনো তরকারিতেও দেখা যায় মানে তেল আমরা বেশি দিয়ে ফেলি, আর তেলটা চুইয়ে চুইয়ে বের হয়। এই অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। শুকনো যদি তরকারিতে তেল বেশি হয়ে যায়, তরকারিটাকে এইভাবে কড়াইয়ের চার সাইডে আপনারা ছড়িয়ে নিন। আর দেখুন যতটা তেল আপনাদের বেশি হবে, মাঝখানটায় এইভাবে ছড়িয়ে 5 মিনিট রেখে দিলেই পুরোটা তেল কিন্তু মাঝখানে এসে জমা হয়ে যাবে। এইভাবে দেখুন আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, কতটা তেল জমা হয়েছে। তারপর কি করব, এই যে 5 মিনিট পর তরকারিটাকে এইভাবে সাইড থেকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা মাঝখানেই থাকবে। এটাকে চাইলে আপনারা পরে তরকারিতে ব্যবহার করতে পারেন, বা অতিরিক্ত তেলটা চাইলে ফেলেও দিতে পারেন। এইভাবে যে কোনো শুকনো সবজির থেকে খুব সহজেই তেলটাকে আপনারা আলাদা করতে পারেন। অনেক সময় আমরা যখন তাওয়াতে রুটি করি, দেখা যায় এইভাবে মানে রুটিটা তাওয়ার মধ্যে আটকে ধরে। আর এইভাবে আটকে ধরলে আমাদের রুটিটা ওলটপালট করানো যায় না, আর ওলটপালট করতে গেলে দেখা যায় রুটিটা ছিঁড়ে যায়। এই করে কিন্তু আমাদের অনেকগুলো রুটিও দেখা যায় প্রথম রুটিটা তো নষ্টই হয়ে যায়, আর তাওয়াটাও নোংরা হয়ে যায়। এই সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে এই সমস্যাটা আর কখনোই হবে না। যদি এরকম তাওয়াতে রুটি আটকে ধরে, কি করবেন, রুটি তৈরি করার সবার প্রথমেই আপনারা তাওয়াটার মধ্যে দিয়ে দিন 1 চামচ পরিমাণ নুন। তারপর কোনো কাপড় নিয়ে নিন, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেম করে দিন, আর নুনটাকে এইভাবে খুব ভালো করে আপনারা একটু ডলে নিন। এটা আপনারা করবেন, তাহলে আর রুটিতে দেখবেন কখনোই আটকে ধরবে না। আর গ্যাস যখনই রুটি দেবেন, তাওয়াটাকে না মিডিয়াম গরম করবেন, অতিরিক্ত গরম না, এবার ঠান্ডাও না। এবার দেখুন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা দেওয়ার পর আমি দেখাবো, এই দেখুন হাত দিয়ে আমি নাড়িয়েও দেখাচ্ছি, তাওয়াতে কোনো রকম কিন্তু আর রুটিটা আমাদের আটকে ধরছে না। আর এইভাবে রুটি আটকে যদি না ধরে, তাহলে কিন্তু আমাদের রুটিটা নষ্টও হবে না, আর তাওয়াটাও কিন্তু নোংরা হবে না। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই ট্রাই করে দেখতে। তরকারিগুলো আমরা প্রত্যেক দিন বাচ্চাদেরকে টিফিন দিয়ে থাকি, অনেক সময় রুটি তরকারি চাউমিন দিয়ে থাকি। অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখা যায় টিফিন কারির ভেতরে খাবারের একটি গন্ধ থেকে যায়, যার কারণে নর্মাল সাবান দিয়ে ধুলেও সে খাবারের গন্ধটা যেতে চায় না। এর জন্য ছোট্ট একটি টিপস আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। কি করতে হবে, আমাদের বাড়িতে যে ভিনিগার থাকে, সামান্য পরিমাণ আপনারা এখানে একটু ভিনিগার নিয়ে নিন। খুব ভালো করে কি করতে হবে, ভিনিগারটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি অনেক দিন ধরে হটপটের মধ্যে রুটি রাখেন, একটি গন্ধ হয়ে গেলে এই টিপসটি ফলো করতে পারেন। ভিনিগার লাগানোর পর আমরা ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর কি করব, নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেব। এতে কি হবে, খাবারের বাজে দুর্গন্ধ চলে যাবে, টিফিন কারি একেবারে ফ্রেশ পরিষ্কার থাকবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। অনেক সময় কি হয়, ভাত রান্না করার পর আমরা কোনো কাজে গেলে দেখা যায় আমাদের যে ভাতটা সেটা বেশি নরম হয়ে যায়। আর বেশি নরম হয়ে গেলে ভাত অনেক সময় দেখা যায় পুড়ে যায়, আর সেটা খেতে কিন্তু ভালো লাগে না। এরকম সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়ে যায়, এই ছোট্ট টিপসটি ফলো করবেন। আপনারা পেঁয়াজ দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। এতে দেখবেন ভাতের পোড়া গন্ধটা পেঁয়াজ অ্যাবজর্ব করে নেবে, এমনকি ভাতটাও খেতে পারবেন, পেঁয়াজ পোড়া গন্ধ বের হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে না, অনেক সময় কি হয়, দড়ি দেখা যায় একদিক থেকে টান দেওয়া হয়, আর একদিকে ভেতরে ঢুকে যায়, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে। তাই আপনারা ছোট্ট একটি কাজ করলে বারবার আর দড়ি পরানোর কোনো রকম প্রয়োজন পড়বে না। আমাদের নিয়ে নিতে হবে এখানে সুচ সুতো। এখানে দেখুন আমি সুচ সুতো নিয়ে নিচ্ছি। তারপর আমি কি করব, সুচ সুতোর সাহায্যে এইভাবে আমি সেলাই করে দিচ্ছি। এইভাবে যদি সুচ সুতোর সাহায্যে সেলাই করে দেওয়া যায়, একেবারে টাইট হয়ে আটকে থাকবে, আর বারবার দড়ি পাওয়ানোর ঝামেলা থাকবে না, আর খোলাও যাবে না। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় আমরা দেখা যায় প্রেশার কুকারে যখন কোনো কিছু রান্না করি, অনেক সময় তো হয় প্রেশার কুকারে আমরা ডাল বা ভাত রান্না করছি, সিটি ওঠার সময় অনেকটা পরিমাণ সিটি উঠে যায় বা সিটি আসতে চায় না। সব সমস্যার সমাধান হয়ে যাবে এই টিপসটি যদি আপনারা ফলো করেন। সামান্য পরিমাণ এখানে দেখুন আমি নিয়ে নিলাম সরিষার তেল, সিটির জায়গায় দিয়ে দেবো ভেতরের দিকটা, এমনকি রাবারেও লাগিয়ে দেবো। এতে আমাদের সুবিধাটা কি হবে, এই যে আমাদের সিটি উঠতে চায় না সেই সমস্যাটা দূর হবে। সিটিও কিন্তু খুব অনেক সময় দেখা যায় আমরা চুলে কালার করি বা চুলে হেনা করা হয়, আমাদের হাতে না এই রকম দাগ লেগে যায়। এই দেখুন, এইরকম কম বেশি কিন্তু অনেকেরই হয়।
যেরকম দাগ হয়ে গেছে হাতে, আর এই দাগটা সহজে উঠতে চায় না, তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, সে যে কোনো কালারের টুথপেস্ট হতে পারে। টুথপেস্ট দিয়ে খুব ভালো করে এইভাবে আপনারা একটু কিছু সময়ের জন্য ডলতে থাকুন। কিছু সময় একটু ডলতে থাকলেই দেখবেন আপনারা যে চুলে কালার করেন যে দাগগুলো, সেটা সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। টুথপেস্ট শুধু দাঁত মাজার জন্য নয় বন্ধুরা, এই সব ছোট ছোট কাজেও যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে। দেখুন এবার আমি নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে দেখাচ্ছি। এটা কিন্তু নর্মালভাবে সাবান দিয়ে ধুলে কিন্তু উঠতে চাইতো না, দাগটা মিনিমাম 1-2 দিন কিন্তু থেকেই যেত। ভালো লাগলে আইডিয়া ট্রাই করে দেখবেন। ছোট্ট সূচে অনেক সময় কি হয়, সুতো পরাতে আমাদের অনেকেরই সমস্যার মধ্যে পড়তে হয়, তাই খুব সহজেই ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন এই শুধু মাত্র একটি পেনের ঢাকনার সাহায্যে। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনা থাকে না, এই ধরনের পেনের ঢাকনার সাহায্যে খুব সহজেই কিন্তু ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নেওয়া যায়। এখানে আপনারা যে কোনো পেনের ঢাকনা নিয়ে নিতে পারেন, এই ধরনের বা এই ধরনের পেনের ঢাকনা। এই ধরনের নিলে ওপরে ছিদ্র করে নেবেন, আর এখানে আমি এই ধরনের ঢাকনা নিয়েছি, যে ঢাকনাগুলোর ওপরের দিকটা এইভাবে টান দিলেই সহজে খুলে যায়। দেখুন খুলে নিলাম। এবার আমরা ঢাকনাটাকে সাইডে রেখে দেব। আমাদের বাড়িতে যে তামার এই ধরনের ইলেকট্রিক তার থাকে না, আমি ইলেকট্রিক তার নিয়ে নিয়েছি কিছুটা অংশ, আর ইলেকট্রিক তারের ভেতরে দেখবেন এই ধরনের তামার তার থাকে। এখানে আমাদের তামার তারটাকে বের করে নিতে হবে। এই দেখুন এখানে আমি একটি তামার তার নিয়ে নিয়েছি, আর তারটাকে কি করব, সবার প্রথমে আমাদের ইউ মতো করে ভাঁজ করে নিতে হবে। দেখুন আমি এখানে যে তারটা নিয়েছি, তারটাকে আমি ইউ মতো করে ভাঁজ করে নিয়েছি। এবার যে পেনের ঢাকনাটা রয়েছে, পেনের ঢাকনার ভেতরের দিকটায় আমরা কি করব, তামার তারটাকে এইভাবে ঢুকিয়ে দেব, আর পেছন দিক দিয়ে বের করে দেব। এইভাবে দেখুন আমি অনেকটা অংশই তামার তারের ভেতরের দিকটায় ঢুকিয়ে দিলাম। এই যে, এবার নিয়ে নিতে হবে আমাদের সেলোটেপ। সেলোটেপ নিয়ে খুব ভালো করে টাইট করে বাইরের দিকটা, যেহেতু তামার তারটা খানিকটা অংশ আমরা বের করে নিয়েছি পেছন দিক দিয়ে, সেটাকে টাইট করে এইভাবে আটকে নিচ্ছি। টাইট করে আটকালে দেখবেন এটা সহজে টানলেও খোলা যাবে না, একেবারে আটকে কিন্তু থাকবে তামার তারটা। এবার এটার সাহায্যে আমরা কিভাবে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। বড় বা ছোট যে কোনো সূচে আপনারা এটার সাহায্যে সুতো পরিয়ে নিতে পারেন। যদি ছোট সূচ হয়, তামার তারের মুখটায় আরও ছোট করে নেবেন, আর যদি আপনাদের সুচটা বড় হয় তাহলে তো কোনো ব্যাপারই না। এটা রোজ রোজ তৈরি করতে কিন্তু হবে না, একদিন যদি তৈরি করেন আপনারা এটা রেগুলার ইউজ করতে পারবেন। যখন সূচে সুতো পরানো হবে, সুতো কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। সবার প্রথমে সুচটাকে আমাদের এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তারপর আপনারা যে সুতোটা পরাতে চান সেই সুতোটাকে কি করবেন, এই দেখুন তামার তারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, অনায়াসেই ঢুকে যাবে। তারপর সুচটাকে বের করে নেব, ব্যাস ছোট্ট সূচে আমাদের সুতো পরানো হয়ে যাবে। একদিন তৈরি করলে আপনারা সারা বছর ভর এটার সাহায্যে সুতো পরিয়ে নিতে পারবেন, আর রোজ রোজ তৈরি করার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় ছোট মাছ যখন রান্না করি, ছোট মাছ ভাজতে দিলে কি সমস্যাটা হয়, কড়াইতে অনেক সময় লেগে যায় বা ছোট মাছ ভেঙে যায়। তাই ছোট মাছ খুব সহজেই আপনারা ভেজে নিতে পারবেন, কড়াইতেও লাগবে না, টুকরোও হবে না। এর জন্য আমাদের কি করতে হবে চলুন দেখে নিই। মাছে যখন নুন হলুদ মাখবো, সামান্য পরিমাণ একটু চালের গুঁড়ো, না হয় একটু ময়দা আপনারা দিয়ে দিন, তারপর খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিন, এতে মাছটা ভাঙবে না। এরপর দেখুন পরের টিপসটা চলুন দেখে নিই। দেখা যায় এই ধরনের চুড়িগুলো রং উঠে যায়, আমরা ব্যবহার করি না। এই ধরনের যে কোনো চুড়ি আপনারা নিয়ে নিন, বা আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করা চুড়ি নেই, এই ধরনের চুড়িগুলো নিয়ে নেবেন। তারপর আমরা কি করব, আমাদের বাড়িতে যেই ধরনের চুলের গার্ডার থাকে, রাবার ব্যান্ড থাকে, এই রাবার ব্যান্ডটাকে আপনারা এইভাবে পরিয়ে দেবেন। দুটো চুড়ির মধ্যেই দেখুন এইভাবে কিন্তু আমি গার্ডার লাগিয়ে দিয়েছি, আর এইভাবে গার্ডার লাগালেই চুড়ি, পুরনো চুড়ি বোঝাও যাচ্ছে না, এমনকি আপনারা ড্রেসের সঙ্গে ম্যাচিং করেও চুড়ি পরতে পারবেন, আর চুড়ি আপনাদের নতুনের মতো হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদেরকে আপেল, শসা এই জাতীয় ফল টিফিনে দিয়ে থাকি, কিন্তু 5-6 ঘন্টা যদি থাকে সেই টিফিনটা দেখা যায় কালো হয়ে যায়। কাটা আপেল কিংবা কাটা পেয়ারা,
কাটা শসা, তাই একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ নুন আর চিনি ভালো করে আপনারা এইভাবে মিশিয়ে নিন। তারপর যে ফলটা আপনারা বাচ্চাদেরকে দেবেন এইভাবে নুন চিনির জলের মধ্যে 1 থেকে 2 মিনিট ডুবিয়ে রাখুন। 1 থেকে 2 মিনিট ডুবিয়ে রাখার পর এই জলটাকে আপনারা তুলে নিন জল থেকেই ফলটিকে। তারপর টিফিনে দিলেও 5-6 ঘন্টা থাকলেও কালো হবে না। আমরা সর্ষের পেস্ট অনেক সময় তরকারির মধ্যে দিলে দেখা যায় সেই তরকারি খেলে গ্যাস অম্বল হয়ে যায়, তাই সর্ষে পেস্টের তরকারি খেলে আর কখনোই গ্যাস অম্বল আপনাদের হবে না। এখানে দেখুন আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে এখানে আমি কি করব, খুব ভালো করে সর্ষের পেস্টটাকে এইভাবে ছেঁকে নেব। এইভাবে যদি সর্ষের পেস্টটাকে ছেঁকে নেওয়া যায়, সর্ষের পেস্টের মধ্যে যে খোসাটা আছে সর্ষের সেটা আলাদা হয়ে যাবে, তাহলে আমাদের পেট ব্যথাও করবে না, গ্যাস অম্বলও হবে না। সর্ষের পেস্টটার তরকারি